লাহোর প্রস্তাবের গুরুত্ব। লাহোর প্রস্তাবের প্রতি কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। লাহোর প্রস্তাবের প্রতি কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কাদের ভিতরে? কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পণ্ডিত জওহরলাল নেহরু এই প্রস্তাবের তীব্র নিন্দা করেন। তাহলে এই প্রস্তাবে লাহোর প্রস্তাবের প্রতি কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাহলে পণ্ডিত জওহরলাল নেহরু এই প্রস্তাবের তীব্র নিন্দা করেন। এই লাহোর প্রস্তাবের তীব্র নিন্দা করেন কে? পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু। তবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তবে ঐতিহাসিক সত্য এই যে লাহোর প্রস্তাবের পর থেকে হিন্দু মুসলমান সম্প্রদায়ের অভ্যন্তরীণ হিন্দু আর মুসলমান সম্প্রদায়ের ভিতরে সংকট বৃদ্ধি পেতে থাকে। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের রাজনৈতিক শাসনতান্ত্রিক আন্দোলন নতুন ধারার জন্ম নেয়। দ্বিজাতি তত্ত্ব নামে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের আলাদা জাতি হিসেবে চিহ্নিত করতে থাকেন। তাহলে মুসলমানদের আলাদা জাতি হিসেবে চিহ্নিত করতে থাকেন কে? মোহাম্মদ আলী জিন্নাহকে। মোহাম্মদ আলী জিন্নাহ কি তত্ত্বের নামে? দ্বিজাতি তত্ত্ব নামে। দ্বিজাতি তত্ত্বের নামে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। সে অনুযায়ী মুসলমানদের জন্য ভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবি জনমুখে আসে। মানে তখন থেকে লাহোর প্রস্তাবের মাধ্যমে আলী জিন্নাহ দ্বিজাতির বা মুসলমানদের আলাদা একটা জাতি হিসেবে চিহ্নিত করতে থাকে। এই কারণে মুসলমানদের ভিন্ন একটা রাষ্ট্র হবে সেটার দাবি নিয়ে সম্মুখীন আসে, মানে সামনে আসে। বিভাগ পূর্ব বাংলার রাজনীতি 1937 থেকে 1947, 10 বছর। 1925 সালে মৃত্যুবরণ করেন কে? চিত্তরঞ্জন দাসের মৃত্যু। চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয় কত সালে? 1925 সালে। 1926 সালে কলকাতার দাঙ্গা হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে বিরূপ পরিস্থিতির সৃষ্টি করে। কত সালে? 1926 সালে। দাঙ্গা, কলকাতায় যে দাঙ্গাটা হয় সেটা হয় হিন্দু আর মুসলমান সম্পর্কের ক্ষেত্রে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে। এ পরিস্থিতিতে মৌলানা আকরাম খাঁ, তমিজউদ্দিন খান প্রমুখ মুসলিম নেতা কংগ্রেস ত্যাগ করেন। এ পরিস্থিতিতে মৌলানা আকরাম খাঁ ছিল আর তমিজউদ্দিন খান মুসলিম নেতা কংগ্রেস ত্যাগ করেন। তাহলে কংগ্রেস ত্যাগ করেন কে? মৌলানা আকরাম খাঁ আর তমিজউদ্দিন খান। 1929 সালে প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনের পর নিখিল বঙ্গ প্রজা সমিতি নামে একটি দল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কত সালে? 1929 সালের প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনের পর কি নামে? নিখিল বঙ্গ সমিতি নামে নিখিল বঙ্গ সমিতি নামে নিখিল বঙ্গ সমিতি নামে একটি দল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সমিতির প্রধান উদ্দেশ্য ছিল বাংলা কৃষকের অবস্থার উন্নতি সাধন করা। এ সমিতির প্রধান উদ্দেশ্য ছিল কি? বাংলা কৃষকের অবস্থার উন্নতি সাধন করা। বাংলার যারা কৃষক ছিল তাদের অবস্থার উন্নতি সাধন করা। ফলে কৃষক আন্দোলন ও রাজনীতিতে নতুন ধারা প্রবর্তিত হয়, মানে নতুন ধারা শুরু হয়। 1935 সালে ময়মনসিংহে অনুষ্ঠিত প্রজা সমিতির সম্মেলন 1935 সালে ময়মনসিংহে, কোথায়? ময়মনসিংহে অনুষ্ঠিত প্রজা সমিতির সম্মেলনে এ কে ফজলুল হক নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতি নির্বাচিত হন। কত সালে? 1935 সালে। কোথায়? ময়মনসিংহ অনুষ্ঠানে। প্রজা সমিতির সম্মেলনে কাকে নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতি নির্বাচন করায়? এ কে ফজলুল হক, যেটাকে আমরা বলি আবুল কালাম ফজলুল হক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী বছর এর নতুন নামকরণ করা হয় কৃষক প্রজা পার্টি। পরবর্তী বছর এর নতুন নামকরণ করা হয় কি?
কৃষক প্রজা পার্টি। কি নামকরণ করা হয়? কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টি ছিল সম্পূর্ণভাবে পৃথক এবং প্রদেশ পর্যায়ে গঠিত বাংলার রাজনৈতিক সংগঠন। তাহলে প্রদেশ পর্যায়ে গঠিত বাংলার রাজনৈতিক সংগঠন কৃষক প্রজা পার্টি ছিল। 1937 সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় কৃষক প্রজা পার্টি মুসলিম লীগের মধ্যে। কত সালের নির্বাচনে? 1937 সালের নির্বাচনে মার্চে অনুষ্ঠিত নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতা, প্রচুর প্রতিদ্বন্দ্বিতা হয় কৃষক প্রজা পার্টি ভিতর আর মুসলিম লীগের মধ্যে। কৃষক প্রজা পার্টি আর মুসলিম লীগের মধ্যে প্রচুর পরিমাণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় 1937 সালে। তবে কোনো দল এককভাবে সরকার গঠন করার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। এ কে ফজলুল হক কংগ্রেসের সাথে সরকার গঠনের প্রস্তাব দেন। এ কে ফজলুল হক কংগ্রেসের সাথে সরকার গঠনের প্রস্তাব দেন, কিন্তু কংগ্রেস প্রত্যাখ্যান করলে মুসলিম লীগ ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করে। ফজলুল হক মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। আর এই মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে? ফজলুল হক। তখনকার সময় মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে? ফজলুল হক, এ কে ফজলুল হক। এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে। তাহলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন কে? ফজলুল হক, এ কে ফজলুল হক। জিন্নাহর সাথে ফজলুল হকের মতবিরোধের কারণে জিন্নাহর সাথে ফজলুল হকের কি হয়? মতবিরোধ হয়। এই মতবিরোধের কারণে কি হয়? তাহলে জিন্নাহর সাথে ফজলুল হকের মতবিরোধের কারণে 1941 সালে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ গ্রহণ করে। মানে জিন্নাহর সাথে ফজলুল হকের মতবিরোধের কারণে কত সালে? 1941 সালে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ গ্রহণ করেন। কে করেন? মুসলিম লীগ থেকে পদত্যাগ গ্রহণ করেন ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ গ্রহণ করেন। এক নতুন মন্ত্রিসভা ছিল বহু দলের সমাবেশ। এরূপ একটি মন্ত্রিসভা গঠনের মাধ্যমে ফজলুল হক বাংলার রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করেন। এই নতুন ধারা ছিল কাদের ভিতর? বাংলার হিন্দু আর মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করে, সাম্প্রদায়িক মানে গোষ্ঠী দলবদ্ধ সম্প্রীতি প্রতিষ্ঠা করে রাজনৈতিক সমস্যার সমাধান করা তার উদ্দেশ্য ছিল। একে ফজলুল হকের। তো ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা 1941 থেকে 1943 সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিল। ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা। তাহলে ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা কত? 1941 থেকে 43 সাল পর্যন্ত। 1941 থেকে 43 সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিল। 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য কত সালে? 1943 সালের 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য প্রয়োজন সমর্থন না পেয়ে ফজলুল হক পদত্যাগ করতে বাধ্য হন। 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য প্রয়োজন সমর্থন না পেয়ে ফজলুল হক পদত্যাগ গ্রহণ করেন। কে করেন? ফজলুল হক। উনিশশো তেতাল্লিশ সালের 13 এপ্রিল দেশব্যাপী দুর্ভিক্ষের পটভূমিতে খাজা নাজিমুদ্দিন মন্ত্রিসভা গঠন করেন।
কত সালে? 1943 সালের 13ই এপ্রিলে। কত সালে? 1943 সালের 13ই এপ্রিলে দেশব্যাপী দুর্ভিক্ষের পটভূমিতে খাজা নাজিম উদ্দিন মন্ত্রিসভা গঠন করেন। কে মন্ত্রিসভা গঠন করেন? খাজা নাজিম উদ্দিন মন্ত্রিসভা গঠন করেন। খাজা নাজিম উদ্দিন মন্ত্রিসভা গঠন করেন কত সালে? 1943 সালে 13ই এপ্রিল। সর্বনাশা এ দুর্ভিক্ষে বাংলায় 30 লক্ষাধিক সর্বনাশা দুর্ভিক্ষে বাংলার 30 লক্ষর বেশি লোক মৃত্যুবরণ করে বলে ধারণা করা হয়। 1945 সালে নাজিম উদ্দিন মন্ত্রিসভা পতন ঘটে। নাজিম উদ্দিনের মন্ত্রিসভা পতন ঘটে কত সালে? 1945 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। 1946 সালে প্রাদেশিক নির্বাচন নেতৃত্বকে কেন্দ্র করে বাংলা মুসলিমের দুটি উপদলে বিভক্ত হয়। কত সালের? 1946 সালে। কত সালের? 1946 সালে প্রাদেশিক নির্বাচন ও নেতৃত্বকে কেন্দ্র করে বাংলা মুসলিম লীগ কয়টি উপদলে বিভক্ত হয়? বাংলার মুসলিম লীগ দুইটি উপদলে বিভক্ত হয়। কয়টি উপদলে? দুইটি উপদলে বিভক্ত হয়। শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী বাংলা মুসলিম লীগের নেতা নির্বাচিত হন। শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী বাংলার মুসলিম লীগের নেতা নির্বাচিত হন। বাংলা মুসলিম লীগের নেতা নির্বাচিত হন কে? সোহরাওয়ার্দী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। নির্বাচনে মুসলিম লীগ 114টি আসনে জয়লাভ করে। নির্বাচনে মুসলিম লীগ কত সালে? 114 আসনে জয়লাভ করে। 114টি আসনে জয়লাভ করে। এতে পাকিস্তান দাবির প্রতি বাংলা মুসলমান ও নিম্ন বর্ণের হিন্দুদের সুস্পষ্ট সমর্থনের প্রতিফলন ঘটে। বাংলার রাজনৈতিক ইতিহাস। এ নির্বাচন ও নির্বাচনের ফল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1946 সালের 24 এপ্রিল সোহরাওয়ার্দী একটি মন্ত্রিসভা গঠন করেন। একটি মন্ত্রিসভা গঠন করেন কত খ্রিস্টাব্দে বা কত সালে কত তারিখে? 24 এপ্রিল। কে করে? সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী একটি মন্ত্রিসভা গঠন করেন। প্রকৃতপক্ষে সোহরাওয়ার্দী মন্ত্রিসভার সময় ছিল বাংলা ভারতের রাজনৈতিক ইতিহাসের ক্রান্তিলগ্ন। ব্রিটিশ শাসনের অবসান। ব্রিটিশ শাসনের অবসান মানে শেষ হয়ে যায় ও দেশ বিভাগের রাজনৈতিক পরিবেশে কলকাতার দাঙ্গা, স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা ও ভারত ছিল এ সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা। অখণ্ড বাংলার উদ্বেগ। অখণ্ড বাংলার উদ্বেগ 1947 সালে। কত সালে? 1947 সালে হিন্দু মুসলিম সম্পর্ক এক রক্তক্ষয়ী দাঙ্গায় রূপ নেয়। তাহলে হিন্দু মুসলিম সম্পর্ক এক রক্তক্ষয়ী দাঙ্গায় রূপ নেয় কত সালে? 1947 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম চরম জটিল পরিস্থিতি মানে কঠিন পরিস্থিতি মোকাবেলার ব্যর্থ ব্রিটিশ সরকার। মানে এরকম যে চরম পরিস্থিতি ছিল সেটা মোকাবেলায় ব্যর্থ হয়। কারা ব্যর্থ হয়? ব্রিটিশ সরকাররা। ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ইচ্ছা ঘোষণা করে। কাদের হাতে ক্ষমতা হস্তান্তরের ইচ্ছা ঘোষণা করে? ভারতীয়দের হাতে। কাদের? ভারতীয়দের হাতে। ঠিক এই রকম পরিস্থিতিতে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে ঠিক এইরকম পরিস্থিতিতে তাহলে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্ত বাংলার প্রস্তাব উত্থাপন করেন। বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী কে ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলার প্রস্তাব উত্থাপন করেন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তখনকার সময় হোসেন সোহরাওয়ার্দী কি ছিল? মুখ্যমন্ত্রী ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী। তৎকালীন বলে অতীতের সেই সময়কার মুখ্যমন্ত্রী। এ প্রস্তাবের পক্ষে দৃঢ় অবস্থান নেন শরৎচন্দ্র বসু।
যে বাংলা প্রস্তাব উত্থাপন করেন, এই প্রস্তাবের পক্ষে দৃঢ় অবস্থান নেন। পক্ষে বলতে সমর্থন করে কে করেন? শরৎচন্দ্র বসু। প্রস্তাবটি উপমহাদেশের ইতিহাস বসুর সোয়ার্দী প্রস্তাব নামে খ্যাত। প্রস্তাবটি উপমহাদেশের ইতিহাসে কি নামে পরিচিত? বসুর সোয়ার্দী প্রস্তাব নামে খ্যাত। কি নামে? বসুর সোয়ার্দী প্রস্তাব নামে খ্যাত। 1947 সালের 27 এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শহীদ সোহরাওয়ার্দী তার বক্তব্য স্বাধীন, সার্বভৌম, অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের বিষয়টি উত্থাপন করেন। কত সালে? 1947 সালের 27 এপ্রিল। কত সালে? 1947 সালের 27 এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শহীদ সোহরাওয়ার্দী তার বক্তব্য স্বাধীন, সার্বভৌম, অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের বিষয়টি উত্থাপন করেন এবং এর পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। মুসলিম লীগ নেতা আবুল হাশিম বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন। তাহলে মুসলিম লীগ নেতা কে ছিল? আবুল হাশিম। মুসলিম লীগ নেতা কে ছিলেন? আবুল হাশিম। তাহলে মুসলিম লীগ নেতা কে ছিলেন? আবুল হাশিম। বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন। বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন। পরবর্তীকালে শরৎচন্দ্র বসু তার এক প্রস্তাবে অখণ্ড বাংলাকে একটি সোশ্যালিস্ট রিপাবলিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। পরবর্তীকালে শরৎচন্দ্র বসু তার এক প্রস্তাবে অখণ্ড বাংলাকে, মানে যে অখণ্ড বাংলা মানে যেটা কোনো ভাগ হয়নি বা খণ্ড হয়নি, সোশ্যালিস্ট রিপাবলিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। তাহলে কে? শরৎচন্দ্র বসু। শরৎচন্দ্র বসু তার এক প্রস্তাবে অখণ্ড বাংলাকে একটি সোশ্যালিস্ট রিপাবলিক হিসাবে গড়ে তোলেন। সোশ্যালিস্ট রিপাবলিক হিসাবে গড়ে তোলেন কে? শরৎচন্দ্র বসু। বসু সোহরাওয়ার্দী চুক্তি 1947 সালে 20 মে কলকাতায় কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু বাসগৃহে। কত সালে? 1947 সালে। কত তারিখে? 20 মে। কোথায়? কলকাতায়। কংগ্রেসের তখন নেতা কে ছিলেন? শরৎচন্দ্র বসু। কংগ্রেসের নেতা কে ছিলেন তখনকার সময়? শরৎচন্দ্র বসু। বাসগৃহে মানে যেখানে বসবাস করে বা থাকেন, অখণ্ড বাংলার পক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। কোথায়? কলকাতায়। কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসুর বাসগৃহে মানে বাড়ির আশেপাশে বা বাসায়। সভায় আলোচনার মাধ্যমে স্বাধীন, সার্বভৌম, অখণ্ড বাংলা রাষ্ট্রের পক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহত্তর বাংলা রাষ্ট্রের পক্ষে বসু সোহরাওয়ার্দী চুক্তিটি স্বাক্ষর করেন মুসলিম লীগের পক্ষে আবুল হাশিম। বৃহত্তর বাংলা মানে বাংলা ছিল তখনকার সময় অনেক বড়। দেখো ভারতের ভিতরে বাংলা আছে, বাংলাদেশের ভিতরে বাংলা, এইগুলা কলকাতা বাংলা। বৃহত্তর বাংলা রাষ্ট্রের পক্ষে বসু সোহরাওয়ার্দী চুক্তিটি স্বাক্ষর করেন মুসলিম লীগের পক্ষে আবুল হাশিম এবং কংগ্রেসের পক্ষে শরৎচন্দ্র বসু। বসু সোহরাওয়ার্দী চুক্তিতে স্বাক্ষর করেন মুসলিম লীগের পক্ষ থেকে কে করে? আবুল হাশিম। মুসলিম লীগের পক্ষ থেকে স্বাক্ষর করে আবুল হাশিম এবং কংগ্রেসের পক্ষে স্বাক্ষর করেন শরৎচন্দ্র বসু। সভায় উপস্থিত ছিলেন মুসলিম লীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাসাম, ফজলুর রহমান, মোহাম্মদ আলী, এ এম মালেক প্রমুখ নেতা। তাহলে সভায় উপস্থিত ছিলেন মুসলিম লীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, ফজলুর রহমান, মোহাম্মদ আলী, এ এম মালেক, এসব ব্যক্তিরা বা এসব ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিল। অপরদিকে কংগ্রেস নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শরৎচন্দ্র বসু।
তাহলে কংগ্রেস নেতাদের ভিতরে উপস্থিত ছিলেন মেনকে শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায় আর কি সত্যরঞ্জন বক্সী। এটা কংগ্রেসের কি ছিল, নেতারা ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে সবাই স্বাক্ষর চুক্তিতে সংক্ষিপ্ত আকারে নিচে উল্লেখ করা হলো যেসব আলোচনা হয়েছিল। বাংলা হবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাহলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হবে কোনটা বা কি, বাংলা, সেই কথা বলা হয়েছে। ভারতের বাকি অংশের সঙ্গে, কিসের সঙ্গে, ভারতের যে বাকি অংশ আছে, ভারতের বাকি অংশের সঙ্গে এ রাষ্ট্রের সম্পর্ক কি হবে তা সে নিজে ঠিক করবে। 2, হিন্দু মুসলমানের সংখ্যা অনুপাতে, হিন্দু অথবা মুসলমানের সংখ্যা অনুপাতে আসন সংখ্যা বন্টন করে প্রাপ্তবয়স্কদের ভোটার অধিকারের ভিত্তিতে আইনসভায় নির্বাচন ব্যবস্থা থাকবে। হ্যাঁ। 3, স্বাধীন বাংলা প্রস্তাব, স্বাধীন যে বাংলা হবে সেটা প্রস্তাব গৃহীত হলে বাংলার বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেয়া হবে। বর্তমানে যে মন্ত্রিসভা রয়েছে সেটা ভেঙে দেয়া হবে যখন বাংলা স্বাধীন হবে। পরিবর্তে অন্তর্বর্তীকালীন মানে ওই সময়ের মধ্যে মন্ত্রিসভা গঠন করা হবে। উক্ত মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী পদ ছাড়া বাকি সদস্য পদ, মানে উক্ত মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী পদ ছাড়া, প্রধানমন্ত্রী ওই পদটা ছাড়া বাকি সদস্য পদ হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বন্টন করা হবে। মন্ত্রিসভায় যে পদটা গ্রহণ করে আছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি থাকবেন এবং বাকি সদস্যদের হিন্দু আর মুসলমান মিলে সেখানে বন্টন করা হবে বা ভাগ করা হবে পদগুলো। মনে করো যে 10টা থেকে তার ভিতরে কি করা হবে, এখানে যে প্রধানমন্ত্রী পদ, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী, দেখো প্রধানমন্ত্রী পদটা থেকে যাবে, বাকি সেটা কি হবে, ভাগ করাবে হিন্দু আর মুসলমানদের মধ্যে। 4, সামরিক ও পুলিশ বাহিনী সহ সকল চাকরিতে হিন্দু মুসলমানদের সংখ্যা সমান থাকবে। হিন্দুরা থাকবে, মুসলমানরা সমানভাবে থাকবে সব ধরনের চাকরিতে সরকারি। এসব চাকরিতে শুধু বাঙালিদের নিয়োগ দেওয়া হবে, শুধু বাঙালিদের, অন্য কোনো ভাষার মানুষদের দেওয়া হবে না। 5, সংবিধান প্রণয়নের জন্য 30 সদস্য বিশিষ্ট গণপরিষদ থাকবে। তাহলে সংবিধানে কতজন সদস্য পরিষদ থাকবে, গণপরিষদে 30 জন। এর মধ্যে 16 জন মুসলমান, কয়জন মুসলমান, 16 জন মুসলমান, 14 জন হিন্দু সদস্য থাকবে। একজন কম না দিলেও পারত, সমান সমান দিতে পারত। 16 জন মুসলমান, 14 জন হিন্দু সদস্য থাকবে, থাকলো। তো এইভাবে আমরা যদি পড়ি ভেঙে ভেঙে বা প্রতিটা লাইন বুঝে পড়বো, তার সাথে আমরা কি করতে পারি, যেগুলো ইম্পর্টেন্স লাইন সেগুলো আন্ডারলাইন করবো, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা ভেরি ভেরি হিসাবে ইন্ডিকেট করে রেখে দেবো, পরবর্তী যাতে ইম্পর্টেন্স গুলো আমাদের চোখে পড়ে, পড়তে সুবিধা হয়। অবশ্যই কালার পেন্টেন ইউজ করে তোমরা ভালো করে দেখে নেবা কোনটা কি বোঝাতে চাচ্ছে, সেইগুলো দেখে রাখবা। অখণ্ড বাংলা প্রস্তাবের ব্যর্থতা, অখণ্ড মানে অখণ্ড বাংলা প্রস্তাবের ব্যর্থতা। অখণ্ড বাংলা প্রস্তাব নিয়ে কংগ্রেস মুসলিম লীগ উভয় দলের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাহলে অখণ্ড বাংলা প্রস্তাব নিয়ে কাদের ভিতরে, কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে উভয় দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেটা দুই দলের মধ্যে বা কংগ্রেস আর মুসলিম লীগ যে দুইটা দল আছে এই দলের ভিতরে তীব্র প্রতিক্রিয়া, তাদের ভিতরে তীব্র হিংসা, বিদ্বেষ, দাঙ্গা, মারামারি হওয়ার অবস্থা, তাদের ভিতরে কোনো মিল থাকে না। প্রথম দিকে মুসলিম লীগের রক্ষণশীল নেতারা বৃহত্তর স্বাধীন বাংলা রাষ্ট্রের পক্ষে ছিলেন। তাহলে প্রথম দিকে মুসলিম লীগের রক্ষণশীল নেতারা বৃহত্তর স্বাধীন বাংলা রাষ্ট্রের পক্ষে ছিলেন। প্রাথমিক পর্যায়ে মানে প্রথম দিকে মুসলিম লীগের রক্ষণশীল নেতারা, মুসলিম লীগের রক্ষণশীল নেতা ছিল, নেতারা বৃহত্তর স্বাধীন বাংলা রাষ্ট্রের পক্ষ ছিলেন। প্রাথমিক পর্যায়ে মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাহর এই প্রস্তাবের প্রতি মৌন সমর্থন ছিল, কিন্তু প্রস্তাবটি প্রকাশের সঙ্গে সঙ্গে কংগ্রেসের কট্টরপন্থী হিন্দু নেতাদের তীব্র বিরোধিতার কারণে বিষয়টি জটিল হয়ে যায়।
হিন্দুরা তখন কি করে, তীব্র প্রতিক্রিয়া করে, তীব্র বিরোধিতা শুরু করে তাদের মুসলমানদের বিরুদ্ধে। ফলে মুসলিম লীগের যে রক্ষণশীল নেতা রয়েছে, প্রথম দিকে এর সমর্থক হলেও পরে তারা অখণ্ড বাংলার পাকিস্তানে অংশ করার দাবি জানাতে থাকেন। ফলে বসু সোহরাওয়ার্দী প্রস্তাব শেষ পর্যন্ত ভেঙে যায়। ফলে বসু সোহরাওয়ার্দীর প্রস্তাব হয় সেটা শেষ পর্যন্ত কি হয়, ভেঙে যায়। প্রকৃতপক্ষে বৃহত্তর স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব। বসু সোহরাওয়ার্দী প্রস্তাব প্রথম থেকে কংগ্রেসের উঁচু পর্যায়ে নেতাদের তীব্র বিরোধিতার মুখোমুখি হয়। কংগ্রেস নেতা জওহরলাল নেহরু, কংগ্রেসের তখনকার নেতা কে ছিল, জওহরলাল নেহরু ছিল। তাহলে কংগ্রেস নেতা কে ছিলেন, জওহরলাল নেহরু। সর্দার বল্লভ ভাই প্যাটেল সহ বহু নেতা এর বিরোধিতা ছিলেন। কংগ্রেস নেতা জওহরলাল নেহরু, সর্দার বল্লভ ভাই প্যাটেল সহ বহু নেতা এর বিরোধিতা করেন। তারা কোনো মতেই স্বাধীন ভারতবর্ষে কলকাতাকে হাতছাড়া করার পক্ষপাতী ছিলেন না। তারা কোনো মতেই স্বাধীন যে ভারতবর্ষে কলকাতাকে যে হাতছাড়া করবে তার পক্ষে কেউ ছিল না। তাছাড়া পেট্রোল অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ আসামও তাদের প্রয়োজন ছিল। তার মানে অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ কে ছিল, আসাম। পেট্রোল এবং খনিজ সম্পদে সমৃদ্ধ ছিল কোনটা, আসাম। অপরদিকে কংগ্রেস মুসলিম সংখ্যাগরিষ্ঠ অখণ্ড বাংলায় হিন্দু সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। অপরদিকে কংগ্রেস মুসলমান সংখ্যাগরিষ্ঠ অখণ্ড বাংলায়, মানে কংগ্রেস যে মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ অখণ্ড মানে যা ভাগ নাই, সেটা ভাগ হয়নি, বাংলায় হিন্দু সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। কংগ্রেস মুসলমান সংখ্যাগরিষ্ঠ অখণ্ড বাংলায় বাংলা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যে নিরাপত্তা রয়েছে সেটা নিয়ে তারা সন্দেহ ছিল। হিন্দু মহাসভায় শ্যামাপ্রসাদ যুক্ত বাংলার চরম বিরোধিতা ছিলেন। মানে বলেছে হিন্দু মহাসভায় শ্যামাপ্রসাদ যুক্ত বাংলার চরম বিরোধিতা ছিলেন। বাংলার চরম বিরোধিতা করে কে, শ্যামাপ্রসাদ। ফলে যুক্ত বাংলার প্রস্তাব কংগ্রেসের সমর্থন হারায়। যুক্ত বাংলা প্রস্তাব, যে যুক্ত বাংলা ছিল সে যুক্ত বাংলার প্রস্তাবে কংগ্রেসের সমর্থন হারায়। কংগ্রেসরা কি করে, সমর্থন হারিয়ে ফেলে কংগ্রেস। তাহলে যুক্ত বাংলার পক্ষে কংগ্রেসরা কি করে, সমর্থন করে না। এরকম পরিস্থিতিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব স্বাধীন বাংলা পরিকল্পনা প্রত্যাখ্যান করে। স্বাধীন বাংলা যে হবে সেটা পরিকল্পনা প্রত্যাখ্যান করে, মানে ত্যাগ করে বা ছেড়ে দেয়। অবস্থার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের কার্যকরী ওই অবস্থার সময় কংগ্রেসের যে কার্যক্রম চলে, কার্যকরী কমিটি সংখ্যাগরিষ্ঠ ভোটে বাংলা ভাগের পক্ষে প্রস্তাব গ্রহণ করে। সংখ্যাগরিষ্ঠ যে ভোট হয় সে সংখ্যাগরিষ্ঠ ভোটে বাংলা ভাগের পক্ষে তারা প্রস্তাব গ্রহণ করে। এটা করে কে, কংগ্রেস কার্যক্রম কমিটিগুলো। অপরদিকে জুন মাসের 3 তারিখে লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভক্তির ঘোষণা। তাহলে অপরদিকে কোন মাসে, জুন মাসের দিকে। কে, কত তারিখে, জুন মাসের 3 তারিখে। কে, লর্ড মাউন্টব্যাটেন। কে করে, লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভক্তির ঘোষণায় বাংলা ও পাঞ্জাব ভাগের পরিকল্পনা করেন। তাহলে ভারত বিভক্তির সময় ভারত যে বিভক্ত বা ভাগ করে ফেলবে সেই সময় বাংলা ও পাঞ্জাব ভাগের পরিকল্পনা শুরু করেন। কে করেন সেটা বলি, ভারত বিভক্তি ঘোষণা। তাহলে ভারত বিভক্তির ঘোষণার সময় কি করে, বাংলা ও পাঞ্জাব ভাগের যে পরিকল্পনা করেন সেটা কি করে, বন্ধ হয়ে যায়। পরিকল্পনা শুরু করেন ভারত বিভক্তির সময়, তো বাংলা আর পাঞ্জাবও ভাগ হয়ে যাবে সেটা পরিকল্পনা করে। জুন মাসে 20 তারিখে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা, ওই বিধানসভার যেসব সংখ্যাগরিষ্ঠ মানে কিছু সদস্য ছিল বাংলা ভাগের পক্ষে রায় দিলে বাংলা বিভাগ অনিবার্য হয়ে পড়ে। 1947 সালের ভারত স্বাধীন আইনে পাঞ্জাব বাংলা ভাগের কথা বলা হয়। কত সালে, 1947 সালে। আসলে ভারত বাংলা ভাগ হয় 1947 সালে।
মানে ভারত থেকে পাকিস্তান বাংলা ভাগ হয়। কত সালে? 1947 সালে ভারত স্বাধীনতা আইনে পাঞ্জাব বা বাংলা ভাগের কথা বলা হয়। কত সালে? 1947 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1947-এর আইন অনুসারে ভারত ভাগ হয়। তাহলে আইন অনুসারে ভারত ভাগ হয় কত সালে? 1947 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভারত ভাগ হয়ে যায় কত সালে? 1947 সালে। 14 আগস্ট জন্ম হয় পাকিস্তান নামে মুসলিম রাষ্ট্রের। পাকিস্তান নামে যে মুসলিম রাষ্ট্র জন্মায় কত সালে? 14 আগস্টে। 1947 সালে 14 আগস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাকিস্তান নামে যে মুসলিম রাষ্ট্র, পাকিস্তানে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, মানে সংখ্যাগরিষ্ঠ মানে সবচেয়ে বেশি মুসলমান। 14 আগস্ট ভাগ হয়। আর 15 আগস্ট হয় আরেকটি রাষ্ট্রের, যার নাম হয় ভারত। ভারত আর পাকিস্তান ভাগ হয়ে যায় কত? 1947 সালে। পাকিস্তানের 14 আগস্ট আর ভারত হয় 15 আগস্ট। আরেকটি রাষ্ট্রের নাম হয়, সেটার নাম কি? ভারত। তবে পূর্ব বাংলা পাকিস্তানের অংশে পরিণত হয়। তখন পাকিস্তানের ভিতরে কি হয়? যুদ্ধ শুরু হয়। পাকিস্তান বলতে পূর্ব পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। যেমন পূর্ব বাংলা পাকিস্তানের অংশে পরিণত হয়, পরবর্তীকালে যা পূর্বে পাকিস্তান নামে পরিচিত। পরবর্তীকালে যা পূর্ব পাকিস্তান নামে পরিচিত লাভ করে। অপরদিকে পশ্চিম বাংলা যুক্ত হয় ভারতের সঙ্গে। পশ্চিম বাংলা যুক্ত হয়ে যায় কোথায়? ভারতের সঙ্গে। এভাবে হাজার বছরের ঐতিহাসিক মানে ইতিহাসে অভিজ্ঞতা পথ চলা এক বিপুল সংখ্যক জনগোষ্ঠীর আঞ্চলিক বাংলা সংযুক্তি হয় ও বিযুক্তির রাজনীতির কবলে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। প্রস্তাবিত অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের স্বপ্ন ব্যর্থ হয়ে যায়। বাংলাকে যে মানে স্বাধীন বাংলা রাষ্ট্র গঠন করবে, অখণ্ড অবস্থা থাকা অবস্থায় প্রস্তাবটি গ্রহণ করা হয়, কিন্তু সেটা ব্যর্থ হয়ে যায়। একক কাজ: যুক্ত বাংলা বিরোধিতার কারণে অনুসন্ধান করো। ব্রিটিশ শাসনের অবসান। ভারত ও পাকিস্তানে অবদ্ধ হয়। ব্রিটিশ শাসন অবসানের পূর্ব কথা। 1942 সালে ক্রিপস মিশন প্রস্তাব। কত সালে? 1942 সালে। কত সালে? 1942 সালে। ক্রিপস মিশন প্রস্তাব সব মহল প্রত্যাখ্যান করলে সমগ্র ভারতে তীব্র অসন্তোষ দেখা যায়। রাজনীতিতেও নেমে আসে চরম হতাশা। তখন পৃথিবীব্যাপী চলছে, মানে সারা পৃথিবীতে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ। তখন সারা পৃথিবীতে চলছে কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ চলছে। জার্মানি মিত্র রাষ্ট্র জাপানের ভারত আক্রমণ আশঙ্কায় ভারতীয়দের মনে আতঙ্কের সৃষ্টি হয়। মানে জার্মানির মিত্র, মিত্র মানে শত্রু নয়, মিত্র বলতে বন্ধু। জার্মানির বন্ধু রাষ্ট্র হচ্ছে জাপান। ভারত আক্রমণের আশঙ্কায় ভারতীয়দের মনে আতঙ্কের সৃষ্টি হয়। গান্ধীজি ভারতে ব্রিটিশ সরকারের উপস্থিতিকে এই আক্রমণের কারণ হিসাবে চিহ্নিত করেন। সুতরাং ব্রিটিশ সরকার ভারত ছাড়লে জাপানে ভারত আক্রমণ পরিকল্পনা পরিবর্তন হতে পারে। এই চিন্তা করে এলাহাবাদে অনুষ্ঠিত সম্মেলনে তার প্রেরিত প্রস্তাব তিনি ইংরেজদের ভারত ছেড়ে যেতে। শুরু হয় কংগ্রেসের ভারত ছাড় আন্দোলন। শুরু হয় কিসের আন্দোলন? কংগ্রেসের ভারত ছাড় আন্দোলন। গান্ধীজির ডাকে ভারত ছাড় আন্দোলন জনগণ ঝাঁপিয়ে পড়ে। কার ডাকে ভারত ছাড় আন্দোলন জনগণ ঝাঁপিয়ে পড়ে? ভারত ছাড়। কার ডাকে? ভারত ছাড় আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়ে। কার ডাকে? গান্ধীজির ডাকে। সমগ্র ভারতে আন্দোলন ছড়িয়ে পড়ে। সারা ভারতে কি হয়? ওই আন্দোলন ছড়িয়ে পড়ে এদিক ওদিকে, এবং প্রবল ব্রিটিশ বিরোধী রূপ নেয়। ব্রিটিশদের যে বিরোধিতা ছিল, ব্রিটিশদের সাথে অনেকের বিরোধী ছিল, সেটা রূপ নেয়। 1942 সালে 8ই আগস্ট বোম্বাই অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির ঐতিহাসিক অধিবেশনে মহাত্মা গান্ধী এক ঘোষণায় বলেন,
আমি অবিলম্বে স্বাধীনতা চাই। কত সালে? 1982 সালে। কত সালে? 1982 সালে 8ই আগস্টে। কোথায়? বোম্বাই অনুষ্ঠিত। বোম্বাই কোথায় অনুষ্ঠিত হয়? বোম্বাই অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির ঐতিহাসিক অধিবেশনে। ঐতিহাসিক যে অধিবেশনে আছে সে অধিবেশনে ঘোষণা দিয়ে বলেন, আমি অবিলম্বে স্বাধীনতা চাই। আমি অবিলম্বে স্বাধীনতা চাই এই কথা কে বলেছে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। কত সালে? 1982 সালে। কত তারিখে? 8ই আগস্ট। কোথায় অনুষ্ঠিত হয়? কোথায়? নিখিল ভারত কংগ্রেস কমিটির ঐতিহাসিক যে অধিবেশন ছিল সেটা কোথায় অনুষ্ঠিত হয়? বোম্বাই শহরে। এমনকি এই ভারতের এমনকি রাতের মধ্যে উষা লগ্নে আগেই যদি তা সম্ভব হয়। তিনি আরো বলেন, আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করব। আর এ হবে আমাদের জীবনের শেষ লড়াই। কিন্তু ইংরেজ সরকার ওই সময় কোনোভাবেই ভারতীয়দের হাতে ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। যুদ্ধ করতে রাজি ছিল ব্রিটিশরা, কিন্তু স্বাধীনতা ছেড়ে দিতে রাজি ছিল না ভারতের হাতে। বরং সরকার এ আন্দোলন দমন করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করে। সরকার বলতে তখন হচ্ছে ব্রিটিশরা সরকার ছিল। এই আন্দোলন দমন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হয়ে ওঠে। ওই দিনই মধ্যরাতে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কি করে? গান্ধী, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু অনেক গ্রেপ্তার হন। মানে ওই দিনে মধ্যরাতে কংগ্রেসের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল তার ভিতরে ছিল গান্ধীজি, আবুল কালাম আজাদ, একে বলল। তো আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু অনেকে গ্রেপ্তার হন। এরা ছিল শীর্ষস্থানীয় নেতা ছিল। তখন কি করে? ব্রিটিশ সরকার তাদেরকে গ্রেপ্তার করে, যাতে এই বিরোধী আন্দোলন বা যে যুদ্ধ বা আন্দোলন শুরু হয়েছে এটা যাতে বন্ধ হয়। সরকার কংগ্রেসকে বেআইনি ঘোষণা করে। ব্রিটিশ সরকার কাকে? কংগ্রেসকে। ব্রিটিশ সরকার কিন্তু তখন কংগ্রেসকে বেআইনি ঘোষণা করে এবং 1 সপ্তাহের মধ্যে প্রায় সব নেতা কারাবন্দী হন। যত নেতা ছিল তারা কয় সপ্তাহের ভিতর? মাত্র 1 সপ্তাহের ভিতর, মানে 7 দিনের ভিতর কারাবন্দী হয়ে যায়। কত দিনের ভিতর? 7 দিনের ভিতরে। নেতৃবৃন্দের গ্রেপ্তারের খবর অহিংস আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয়। যত নেতাবৃন্দ ছিল গ্রেপ্তারের তো খবর চারিদিক ছড়িয়ে ছিটে যায়। অহিংস আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয়। তাদের যে অহিংস আন্দোলন ছিল সেটা কোন আন্দোলনে পরিণত হয়? অহিংস আন্দোলন সেটা হচ্ছে সহিংস আন্দোলনে পরিণত হয়। নেতাদের মুক্তির দাবিতে সর্বত্র হরতাল হয়, কলকারখানায়, স্কুল কলেজ, ধর্মঘট পালিত হতে থাকে। ওই নেতাদেরকে শুধুমাত্র মুক্তি করার জন্য দেশের জনগণ হরতাল, কলকারখানা, স্কুল কলেজ, ধর্মঘট শুরু করে দেয়। উত্তেজিত জনতা স্থানে স্থানে রেল লাইনের উপরে ফেলা চলন্ত ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ, রেল স্টেশনে, সরকারি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো বেপরোয়া হয়ে ওঠে। রেল লাইনের উপরে ফেলা চলন্ত ট্রেন, ইট পাটকেল নিক্ষেপ করা, রেল স্টেশনে, এমনকি সরকারের যেসব ঘরবাড়ি আছে সেখানে কি করে? তারা আগুন লাগিয়ে দেয় শুধুমাত্র নেতাকর্মীদের মুক্তির জন্য। নেতৃত্বহীন আন্দোলন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারা ভারতে নিয়ন্ত্রণহীনভাবে অগ্রসর হতে থাকে। কোনো নিয়ন্ত্রণ ছিল না, নিয়ন্ত্রণ করতে পারছিল না কারা? ব্রিটিশ সরকার। কোথাও কোথাও অস্থায়ী সরকার, কোথাও বা জাতীয় সরকার গঠন করা হয়। ভয়াবহ ঘটনা ঘটে তমলুক থানা দখল করার সময়। ভয়াবহ ঘটনা ঘটে কোন থানা দখল করার সময়? তমলুক থানা দখল করার সময়।
মাতঙ্গিনী হাজরা নামে এক বৃদ্ধা জাতীয় পতাকা হাতে পুলিশের গুলিতে শহীদ হন। দেখো, মাতঙ্গিনী হাজরা কে? মাতঙ্গিনী হাজরা নামে এক বৃদ্ধ লোক, মাতঙ্গিনী হাজরা নামে এক বৃদ্ধ জাতীয় পতাকা হাতে পুলিশের গুলিতে শহীদ হন কে? মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আন্দোলনের সময় 1943 সালে সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষ মানুষকে দিশেহারা করে তোলে। এই আন্দোলনের সময় কত সালে? 1943 সালে কৃত্রিম দুর্ভিক্ষ মানুষকে দিশেহারা করে। কৃত্রিম দুর্ভিক্ষ বলতে মানুষেরা যেসব দুর্ভিক্ষ তৈরি করেছে সেগুলোকে কৃত্রিম দুর্ভিক্ষ বলে। আর দুর্ভিক্ষ বলতে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলে বা দেশে যে অরাজকতা সৃষ্টি হয়ে যায় সেটাকে কৃত্রিম দুর্ভিক্ষ নামে পরিচালিত চলছে। কত সালে এটা হয়? কৃত্রিম দুর্ভিক্ষ হয় 1943 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাছাড়া দেশব্যাপী মারাত্মক মুদ্রাস্ফীতি, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে মানুষের অর্থনৈতিক অবস্থা বিপর্যয় হয়ে পড়ে। ফলে হতাশ জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হতে থাকে। একক কাজ, মহাত্মা গান্ধীর ভারত ছাড় আন্দোলনের কারণ অনুসন্ধান করো। যখন দেশের অভ্যন্তরে রাজনীতিতে চরম হতাশা বিরাজ করছে, ব্যর্থ হয়েছে ইংরেজ তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা, তখনও যুদ্ধ করে ইংরেজ বিতাড়নের জন্য বাঙালিদের নেতৃত্বে দেশের বাইরে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ। মানে ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা করা হচ্ছে। তখন যুদ্ধ করে ইংরেজ বিতাড়নের জন্য বাঙালির নেতৃত্বে দেশের বাইরে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ কি গঠিত হচ্ছে? আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আইএনএর নেতৃত্ব দিয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। আইএনএ, আইতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, এতে আর্মির নেতৃত্ব দিয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। এই বাহিনী গড়তে সাহায্য করেন আরেক বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু। এই বাহিনী মানে আইএনএ বাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করার জন্য বা বাহিনী গড়তে সাহায্য করেছিল কে? এক বাঙালি বিপ্লবী ছেলে রাসবিহারী বসু। রাসবিহারী বসু কে করে? রাসবিহারী বসু। কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসু। কংগ্রেসের প্রাক্তন সভাপতি, প্রাক্তন বলতে আগে ছিল, ও ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিল? সুভাষচন্দ্র বসু। কংগ্রেসের প্রাক্তন সভাপতি, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিল? সুভাষচন্দ্র বসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কংগ্রেসে আপোষকামী রাজনীতির বিপক্ষে ছিলেন। রাজনীতির পক্ষে ছিলেন না। প্রথম থেকেই স্বাধীনতা অর্জনের পদ্ধতির প্রশ্নে গান্ধীজির সঙ্গে তার মতানৈক্য ছিল। কিশোর বয়স থেকে বিপ্লবী মনোভাবাপন্ন সুভাষ বসু ছিলেন গান্ধীর অহিংস নীতির বিরোধী। কারণ তখন গান্ধীজি অহিংস ছিল, তখন তার নীতি ভালো ছিল না, সবকিছুর বিরোধিতা করত। কিন্তু যে 1942 সালে যে আন্দোলন শুরু হয় সেটা গান্ধীজি চেয়েছিল ভারতকে স্বাধীনতা করতে বা ভারত স্বাধীন হতে চায়। 1937 সালে গান্ধীর অনুমোদনে কংগ্রেসের সভাপতি হলেও মানে 1937 সালে, কত সালে? 1937 সালে গান্ধীর অনুমোদনে মানে গান্ধীজির অনুমতিতে কংগ্রেসের সভাপতি হলেও গান্ধী আবার দ্বিতীয় দফায় তাকে সভাপতি পদে মনোনীত দেননি। কাকে? সুভাষচন্দ্র বসুকে মনোনীত দেননি। তিনি সুভাষ বসুকে
এ পদে নির্বাচন করতে নিষেধ করেন। সুভাষ বসু এর নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেন। সুভাষচন্দ্র বসু তখন এর নিষেধ যেটা করে গান্ধীজি, তখন সভাপতি থেকে সুভাষচন্দ্রকে বাতিল করেন। তখন সুভাষচন্দ্র বসু এই নিষেধাজ্ঞা মানে যে নিষেধ করেছে এটা অগ্রাহ্য করেন। গান্ধীর মনোনীত প্রার্থীকে হারিয়ে আবার সভাপতি নির্বাচিত হন। গান্ধীর প্রতি এই ধরনের চ্যালেঞ্জ জয়ী সুভাষ বসু পরবর্তী সময়ে কংগ্রেসের রাজনীতিতে গান্ধীর সহযোগিতা পেতে ব্যর্থ হন। হতাশ হয়ে সুভাষ বসু কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। হতাশ হয়ে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে দিয়ে, তখন কংগ্রেস নেতৃবৃন্দ ছিল, কংগ্রেস ছেড়ে দিয়ে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। তাহলে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠাতা করেন কেন? সুভাষচন্দ্র বসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার রাজনীতি আপসহীন পথে অগ্রসর হতে থাকে। তার রাজনীতি আপসহীন পথে অগ্রসর হতে থাকে। সুভাষ বসুর রাজনৈতিক কর্মকাণ্ডে ভীত ইংরেজ সরকার বারবার তাকে কারারুদ্ধ করে। মানে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক কর্মকাণ্ডে ভীত মানে ভয় পেয়ে ইংরেজ সরকার বারবার তাকে কারারুদ্ধ মানে জেলে পড়ে। শেষ পর্যন্ত কারামুক্তি লাভ করে 1941 সালে। সবার অলক্ষ্যে সুভাষ বসু দেশ ত্যাগ করেন। কারামুক্তি লাভ করেন কত সালে? 1941 সালে। সুভাষ বসু দেশ ত্যাগ করে চলে যান। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ইংরেজের শত্রুভূমি জার্মানিতে গমন করেন। ইংরেজদের শত্রুভূমি জার্মানিতে গমন করেন। কে গমন করেন? চন্দ্র বসু, মানে সুভাষচন্দ্র বসু। সেখানে ভারতের স্বাধীনতার জন্য জার্মান সরকারের সঙ্গে যোগাযোগ এবং সেনাবাহিনী গঠনের চেষ্টা করেন। সেখানে ভারতের স্বাধীনতার জন্য জার্মান সরকারের সঙ্গে যোগাযোগ এবং সেনাবাহিনী গঠনের চেষ্টা করেন কে? সুভাষচন্দ্র বসু। তিনি প্রথম ভারতীয় রাজনীতিবিদ যিনি বিদেশি শক্তির সাহায্য নিয়ে লড়াই করে মাতৃভূমির স্বাধীনতা করতে চেয়েছিলেন। প্রথম ভারতীয় রাজনীতিবিদ যিনি বিদেশি শক্তির সাহায্য নিয়ে লড়াই করে মাতৃভূমির স্বাধীনতা করতে চেয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। পরিস্থিতি অনুকূলে না থাকায় ডুবোজাহাজ করে এক দুঃসাহসিক অভিযানের মাধ্যমে আটলান্টিক ভারত মহাসাগর পাড়ি দিয়ে তিনি জাপানে আসেন। ভারত থেকে কোথায় যায়? জাপানে। অভিযানের মাধ্যমে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর পাড়ি দিয়ে জাপানে ঢোকেন কে? সুভাষচন্দ্র বসু। সেখানে অবস্থানরত বিপ্লবী রাসবিহারী বসুর সহযোগিতায় জাপানে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। 1943 সালে তিনি এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। কি বাহিনী? আজাদ হিন্দ ফৌজ নেতৃত্ব গ্রহণ করেন কত সালে? 1943 সালে। কত সালে? 1943 সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। এবং ওই বছর ভারতে ভূখণ্ডে মানে ভারতের জমিতে ভারতে আন্দামান দ্বীপে গঠন করেন আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারত সরকার। আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারত সরকার। 1945 সাল পর্যন্ত এই সরকারের সেনাবাহিনী বিভিন্ন রণাঙ্গনে ইংরেজদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে। কত সাল পর্যন্ত? 1945 সাল পর্যন্ত। কত সাল পর্যন্ত? 1945 সাল পর্যন্ত এই সরকারের সেনাবাহিনী বিভিন্ন রণাঙ্গনে ইংরেজদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে। আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষ বসু তখন ছিলেন ইংরেজদের কাছে আতঙ্ক। আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষচন্দ্র বসু তখন ছিলেন ইংরেজদের কাছে আতঙ্ক। ইংরেজরা তাকে দেখে আতঙ্ক এবং ভয় পেত। ভেরি ভেরি ইম্পর্টেন্স।
সুভাষ বসু কর্তৃক সশস্ত্র সংগ্রাম ভারতে ইংরেজ সরকারের ভিত কাঁপিয়ে দেয়। ইংরেজ সরকারের যে ভিত ছিল সেটা কাঁপিয়ে দেয় কি সুভাষচন্দ্র বসু। এই দুঃসাহসী বাঙালির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ 1944 সালে বার্মা হয়ে ভারতের ভূমিতে পদার্পণ করেন। মানে 1944 সালে বার্মা হয়ে ভারতে পদার্পণ মানে ভারতে পা রাখেন। কোহিমা স্ফলের রণাঙ্গনে বীরত্ব ও সাফল্যের সঙ্গে লড়াই করে আজাদ হিন্দ ফৌজ এইসব অঞ্চল দখল করে নেয়। ভারতের দুর্ভাগ্যক্রমে এই রণাঙ্গনে জাপানি বাহিনী ইংরেজ বাহিনীর তীব্র আক্রমণ মোকাবেলা করতে ব্যর্থ হয়ে পিছু হটলে আজাদ হিন্দ ফৌজকে পিছু হটতে হয়। 1945 সালে জাপানের রেঙ্গুন ত্যাগের কারণে আজাদ হিন্দ ফৌজের অগ্রযাত্রা ব্যর্থ হয় এক দুঃসাহসী বাঙালি দেশপ্রেমীর লড়াই। তখন সুভাষচন্দ্র বসু ব্যর্থ হয়ে, খুবই দুঃসাহসিকতা ছিল, দেশের স্বাধীনতার জন্য তিনি কি করেন, দেখো, আজাদ হিন্দ ফৌজ এবং যে বাহিনী গঠন করেন সেটা ব্যর্থ হয়ে যায়। মাতৃভূমির স্বাধীনতা উদ্ধারের প্রচেষ্টা। নেতাজি সুভাষচন্দ্র বসু সফল হলে ভিন্নভাবে লিখতে হতো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তো নেতা সুভাষচন্দ্র বসু ব্যর্থ হয়ে ফিরে যান। সুভাষ বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকার ছিল অসাম্প্রদায়িক। সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকার ছিল অসাম্প্রদায়িক ছিল। এই সরকার ও সেনাবাহিনীতে অনেক যোগ্য মুসলমান অফিসার ও সেনা সদস্য ছিলেন। তার অত্যন্ত বিশ্বস্ত সেনাপ্রধান শাহ নওয়াজ ছিলেন মুসলমান। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এই অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ বাঙালি নেতা সুভাষ বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিরুদ্দেশ হয়ে যান, দেশটিকে হারিয়ে যান। তার অন্তর্ধান সম্পর্কে নানা কাহিনী প্রচলিত থাকলেও প্রকৃত সত্য এখনো গবেষণার বিষয়। ব্যর্থ হলেও নেতাজির অভিযান ভারতীয় স্বাধীনতাকামী জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও সাহসের সঞ্চার করেছিল। তিনি ব্রিটিশ ভারতে দেশীয় সেনা সদস্যদের মধ্যে আনুগত্যের ফাটল ধরাতে যেমন সক্ষম হয়েছিলেন, তেমনি তাদের বিদেশি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ প্রেরণা জুগিয়েছিলেন। কে জুগিয়েছিল? সুভাষচন্দ্র বসু। তার ওই আত্মবিশ্বাস, সাহস দেখে অনেকের বিদ্রোহের অনুপ্রেরণা জেগে উঠেছিল। কিন্তু ব্রিটিশ সরকার অনেকে তার ভিত বা তার ফৌজদারি যে আজাদ হিন্দ ফৌজদারি যে বাহিনী গঠন করা হয়েছিল তাকে দেখে অনেক ভীত সন্তুষ্ট হয়। আজাদ হিন্দ ফৌজের ব্যর্থতার পর 1946 সালের বোম্বাই নৌ বিদ্রোহ দেখা দেয়। আজাদ হিন্দ ফৌজের ব্যর্থতায় কত সালে? 1946 সালে বোম্বাই, কোথায়? বোম্বাই নৌ বিদ্রোহ দেখা দেয় কত সালে? 1946 সালে, কোথায়? বোম্বাই। কিসের পরে? আজাদ হিন্দ ফৌজের ব্যর্থতা পরে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এসব আলামত প্রমাণ করে যে ব্রিটিশ সরকারের পক্ষে ভারতীয়দের আয়ত্তে রাখা ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে। মানে ব্রিটিশরা ভারতীয়দের আয়ত্ত রাখতে পারছে না, সেটা বোঝাতে চেয়েছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য ব্রিটিশ সরকার একের পর এক উদ্যোগ গ্রহণ করতে থাকে। ইতিপূর্বে যুদ্ধে চলাকালীন সমস্যা সমাধানের প্রচেষ্টা নেওয়া হয়েছিল। এই উদ্দেশ্যে 1945 সালে, কত সালে? 1945 সালে সিমলায় ভারতীয় নেতৃবৃন্দর উপস্থিতিতে গভর্নর জেনারেল লর্ড ওয়েভেল
এক পরিকল্পনা পেশ করেন, যা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। তাহলে লর্ড ওয়াভেল এক পরিকল্পনা পেশ করেন, সেটা কি নামে পরিচিত? ওয়াভেল নামে পরিচিত। কংগ্রেস মুসলিম লীগের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাম্প্রদায়িক ভিত্তিক প্রতিনিধির সংখ্যা নিয়ে তীব্র মতবিরোধের কারণে ওয়াভেল পরিকল্পনা ব্যর্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর ইংল্যান্ডে সাধারণ নির্বাচনে শ্রমিক দল জয়লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে শ্রমিক দল জয়লাভ করে কোথায়? ইংল্যান্ডে। সাধারণ নির্বাচনে শ্রমিক দল জয়লাভ করে কোথায়? ইংল্যান্ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পরিবর্তনের ধারা ভারতের রাজনীতিতে প্রভাব ফেলে। শ্রমিক দল ভারতের স্বাধীনতা দানের এবং ভারতীয়দের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সহানুভূতিশীল ছিল। কোন দল? শ্রমিক দল। ভারতের স্বাধীনতা দানের এবং ভারতীয়দের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সহানুভূতিশীল ছিল কোন দল? শ্রমিক দল। যেহেতু শ্রমিক দল ইংল্যান্ডে জয়লাভ করে, এ উদ্দেশ্যকে সামনে রেখে ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অ্যাটলি এই উদ্দেশ্যকে সামনে রেখে ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে ছিল? ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ছিল অ্যাটলি। অ্যাটলি 1946 সালে, কত সালে? 1946 সালে ভারতের সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। সাধারণ নির্বাচন সামনে রেখে নেতৃত্বের দ্বন্দ্বের ফলে প্রাদেশিক মুসলিম লীগ দুইটি উপদলে বিভক্ত হয়ে যায়। সাধারণ নির্বাচন সামনে রেখে নেতৃত্বের দ্বন্দ্বের ফলে প্রাদেশিক মুসলিম লীগ কয়টি উপদলে বিভক্ত হয়ে যায়? দুইটি উপদলে বিভক্ত হয়ে যায়। কয়টি উপদলে? দুইটি উপদলে বিভক্ত হয়ে যায়। খাজা নাজিমুদ্দিন ছিলেন অবাঙালি ব্যবসায়ী ও রক্ষণশীলদের নেতা। তাহলে খাজা নাজিমুদ্দিন ছিলেন কে? অবাঙালি ব্যবসায়ী। অবাঙালি মানে বাঙালি নয়, রক্ষণশীলদের নেতা। অবাঙালি ব্যবসায়ী ও রক্ষণশীলদের নেতা কে ছিল? খাজা নাজিমুদ্দিন। অপরদিকে আবুল হাশিম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন প্রগতিশীল বাঙালিদের নেতৃত্বে। তাহলে প্রগতিশীল বাঙালিদের নেতৃত্বে ছিলেন কে? আবুল হাশিম। আবুল হাশিম। আবুল হাশিম ছিল। আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্স। শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী, দেখো, সোহরাওয়ার্দী বাংলার মুসলিম লীগের নেতা নির্বাচিত হন। তাহলে বাংলার মুসলিম লীগের নেতা নির্বাচিত হন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী। তাহলে মুসলিম লীগের, তাহলে বাংলার মুসলিম লীগের নেতা নির্বাচিত হন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই নির্বাচনে মুসলমান তরুণ ছাত্র সমাজ মুসলিম লীগের সমর্থন দেয়। এই নির্বাচনে মুসলমান তরুণ ছাত্র সমাজ, যত ছাত্র সমাজ ছিল তরুণ মুসলমান, মুসলিম লীগকে সমর্থন দেয়। কাকে দেয়? মুসলিম লীগকে। লীগ মানে দল। পাকিস্তান প্রতিষ্ঠার দাবিকে প্রধান নির্বাচন কর্মসূচি করে, মানে পাকিস্তান যে প্রতিষ্ঠা হয়েছে সেই দাবিকে প্রধান নির্বাচনী কর্মসূচি করে মুসলিম লীগ প্রাদেশিক আইনসভায় অভূতপূর্ব বিজয় অর্জন করে। অভূতপূর্ব বিজয় অর্জন করে। এই নির্বাচন এদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে মুসলিম লীগ যে নির্বাচনটা হয় এটা ছিল মানে বাংলা রাজনীতিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। কারণ এ নির্বাচনের মাধ্যমে বাংলায় মুসলমান ও নিম্নবর্ণের হিন্দুরা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করে। মুসলিম লীগ নির্বাচনের মাধ্যমে বাংলার যে মুসলমান ছিল ও নিম্নবর্ণের হিন্দুরা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করে, মানে পাকিস্তানের সমর্থন করে। এবং মুসলিম লীগ নিজেকে বাংলার মুসলমানদের প্রতিনিধিত্বকারী একমাত্র দল হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়। উল্লেখ্য, এই নির্বাচনে পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগ গরিষ্ঠ ভোট পায়নি।
পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগ গরিষ্ঠ ভোট পায়নি, মানে অল্প পরিমাণ ভোট পেয়েছে। সংখ্যাগরিষ্ঠ বা একটু বেশি ভোট পাবে সেটা কিন্তু পায়নি। অর্থাৎ বাঙালি মুসলমানরা ভোটেই পাকিস্তান প্রস্তাব জয়ী হয়েছিল। বাঙালি মুসলমানের ভোটে পাকিস্তান প্রস্তাব জয় হয়েছিল। পাকিস্তানে যে প্রস্তাব হয়েছিল বা জয় হয়েছিল সেটা বাঙালি মুসলমানের ভোটেই হয়েছিল। এই জয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যে জয় হয়েছিল এই জয়ের প্রধান ভূমিকা রেখেছিল কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তরুণ রাজনীতিবিদ শেখ মুজিবুর রহমানও, তাহলে তখনকার সময় তরুণ রাজনীতিবিদ কে ছিল? শেখ মুজিবুর রহমানও পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তরুণ রাজনীতিবিদ কে ছিল? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নির্বাচন উত্তর উপমহাদেশের রাজনীতিতে ভিন্ন পরিস্থিতির সম্ভাবনা দেখা দেয়। বিচক্ষণ অ্যাটলি সরকার বুঝতে পারে যে সরকার বুঝতে পারে যে সম্মানজনকভাবে খুব বেশি দিন ব্রিটেনের পক্ষে ভারত শাসন করা সম্ভব হবে না। মানে সম্মানজনকভাবে তাকে যে সম্মান করবে, সম্মানজনকভাবে খুব বেশি দিন ব্রিটেনের পক্ষে, ব্রিটেন মানে ব্রিটিশদের পক্ষে ভারতকে শাসন করা সম্ভব হবে না। ফলে 1946 সালে ভারত সচিব প্যাথিক লরেন্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে আসে। কত সালের দিকে? 1946 সালের দিকে। ভারত সচিব প্যাথিক লরেন্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে আসে। কত সালে? 1946 সালে। যাকে বলা হয় ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা। যাকে আমরা বলে থাকি ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ সময় দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের কনভেনশন পাকিস্তান দাবি মেনে নিয়ে এই সময় দিল্লিতে অনুষ্ঠিত হয় মুসলিম লীগের কনভেনশন অনুষ্ঠিত হয়। কোথায়? দিল্লিতে। পাকিস্তান দাবি মেনে নিয়ে রাজনৈতিক সংকট সমাধানের জন্য ক্যাবিনেট মিশনের প্রতি আহ্বান জানায়। তাহলে ক্যাবিনেট যে মিশন রয়েছে সেটার প্রতি আহ্বান জানানো হয়। ক্যাবিনেট মিশন কংগ্রেস মুসলিম লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মে মাসে ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কিত সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে। ক্যাবিনেট মিশন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃবৃন্দের সঙ্গে, তাহলে কি ক্যাবিনেট, দেখো ক্যাবিনেট মিশন কংগ্রেস এবং মুসলিম লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মে মাসের দিকে ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কিত সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে। সে প্রস্তাব ছিল কয়টি? টোটাল ছিল 3টি প্রস্তাব ছিল। কয়টি প্রস্তাব ছিল? 3টি। 3টি প্রস্তাবের ভিতরে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন, তার নাম ক্যাবিনেট মিশন, তাকে বলে মন্ত্রী মিশন। প্রস্তাবিত পরিকল্পনা 3 স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের বিষয়ে উল্লেখ করা হয়। কারণ মন্ত্রী মিশন, ক্যাবিনেট বা ক্যাবিনেট মিশন প্রস্তাবিত পরিকল্পনা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। কয় স্তর? 3 স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের বিষয়ে উল্লেখ করা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। তো 1 নম্বর কি কি আছে একটু দেখো। কেন্দ্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। তার উদ্দেশ্য ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি স্বায়ত্তশাসিত ভারত ইউনিয়ন গঠন করা। গ. হিন্দু প্রধান গ্রুপ, মুসলমান প্রধান গ্রুপ, বাংলা ও আসাম গ্রুপ 3 ভাগে প্রদেশগুলোকে ভাগ করা। হিন্দু প্রধান গ্রুপ, মুসলমান গ্রুপ, বাংলা ও আসাম গ্রুপ 3 ভাগে প্রদেশগুলোকে ভাগ করা এবং প্রত্যক্ষ গ্রুপের জন্য একটি গণপরিষদ গঠন করা। তবে শর্ত দেওয়া হয় যে এ পরিকল্পনা গ্রহণ সার্বিকভাবে করতে হবে, অংশবিশেষ গ্রহণ করা যাবে না। আংশিকভাবে গ্রহণ করা যাবে না, মানে এটা কোথায় শর্ত দেওয়া হয়েছে পরিকল্পনা গ্রহণ সার্বিকভাবে, চারিদিকভাবে, সব দিক থেকে।
মন্ত্রী মিশন পরিকল্পনা পাকিস্তান দাবি অগ্রাহ্য হলেও মন্ত্রী মিশন যে পরিকল্পনা সেটা পাকিস্তান দাবি অগ্রাহ্য হলেও মুসলিম লীগ পরিকল্পনাটি গ্রহণ করে। কারণ মুসলিম লীগ মনে করে এই পরিকল্পনার মধ্যে পাকিস্তান প্রতিষ্ঠার সম্ভাবনা নিহিত আছে। কংগ্রেস এ পরিকল্পনায় এককেন্দ্রিক সরকারের অখণ্ড ভারত গঠনের প্রতিফলন দেখা হয়। কংগ্রেস নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী প্রস্তাবটি গ্রহণে রাজি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস মন্ত্রী মিশন পরিকল্পনা প্রত্যাখ্যান করলে মুসলিম লীগও তা প্রত্যাখ্যান করে। ফলে রাজনৈতিক সংকট সমাধানে মন্ত্রী মিশন পরিকল্পনা প্রস্তাবগুলো অকেজো হয়ে যায়। বড় লাট ওয়াভেল মুসলিম লীগ বড় লাট ওয়াভেল মুসলিম লীগ ও কংগ্রেস দলকে অন্তর্বর্তীকালীন সরকার যোগদানের আহ্বান জানান। কংগ্রেস নবনির্বাচিত সভাপতি জওহরলাল নেহরু কংগ্রেস নবনির্বাচিত সভাপতি কে ছিল? জওহরলাল নেহরু। কর্তৃক মুসলিম লীগের স্বার্থবিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুসলিম লীগ সরকার যোগদানের প্রতিবাদে মুসলিম লীগ 1946 সালে 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে। মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে কত সালে? 1946 সালে 16ই আগস্ট। 1946 সালে 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে। এই দিন ভয়াবহ দাঙ্গায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়। সাম্প্রদায়িক দাঙ্গা এবং হিন্দু-মুসলমান সম্পর্কের মারাত্মক অবনতি ঘটলে ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন। মানে এইরকম সাম্প্রদায়িক যে দাঙ্গা, মারামারি, হিন্দু-মুসলমান সম্পর্কে মারাত্মক অবনতি ঘটলে ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে তাদের যে ক্ষমতা ছিল সেটা হস্তান্তর করার জন্য ঘোষণাও করে দেয়। কারা করে? ব্রিটিশ সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি 1947 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যাটলি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম ছিল অ্যাটলি। কত সালে? 1947 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেন যে 1948 সালের জুন মাসের পূর্বে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। কত সালে? 1948 সালে জুন মাসের পূর্বে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে 48 সালের দিকে। ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব পালনের জন্য লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের বড়লাট হিসেবে পাঠানো হয়। ক্ষমতা যে হস্তান্তর করা হবে সে দায়িত্ব পালনের জন্য লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের বড়লাট হিসেবে পাঠানো হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভারত বিভক্তির সিদ্ধান্ত গ্রহণ করেন। লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভারত বিভক্তির সিদ্ধান্ত ঘোষণা করেন। লর্ড মাউন্টব্যাটেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা থেকে দেশ রক্ষার জন্য শেষ পর্যন্ত নেতৃবৃন্দ দেশ বিভাগে সম্মত হতে বাধ্য হন। যে মারামারি, রাহাজানি, হত্যা এসব থেকে বাঁচার জন্য তারা দেশ ভাগ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। নেতৃত্বের যে ব্যক্তিবর্গ আছে তারা সকলে মিলে 3 জুন মাউন্টব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। ভারত যে বিভক্ত বা আলাদা করে ফেলবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয় কত তারিখে? 3 জুনে মাউন্টব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। মাউন্টব্যাটেন এটা করেন কে? মাউন্টব্যাটেন ব্রিটিশ বড়লাট হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি এও ঘোষণা করেন যে 1948 সালের পূর্বেই
ভারতের হাতে ক্ষমতা অর্পণ করা হবে। ভারতীয়দের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হবে কত সালে? 1948 সালের আগে দিয়ে দেওয়া হবে। অপরদিকে পাকিস্তান দাবি মেনে নেওয়ার মুসলিম লীগ সন্তোষ প্রকাশ করে। হ্যাঁ, কি প্রকাশ করে? সন্তোষ প্রকাশ করে। 1947 সালে 15 জুলাই লন্ডনে কমন সভার এক ঘোষণায় ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন ডোমিনিয়ন প্রতিষ্ঠার কথা বলা হয়। কত সালে? 1947 সালে 15 জুলাই। তাহলে ভারত ভাগ হয় কত সালে? 1947 সালের দিকে 15 জুলাই লন্ডনে কমন সভায় এই ঘোষণা ভারত পাকিস্তান নামে, প্রথমে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র বিভক্ত হয়ে যায়, দুইটি ভাগে বিভক্ত করা হয়, প্রতিষ্ঠার কথা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে কিন্তু 1947 সালে কিন্তু বিভক্ত হয়। দুই দেশের সীমানা নির্ধারণের জন্য স্যার র্যাডক্লিফের নেতৃত্বে সীমানা নির্ধারণ কমিটি গঠন করা হয়। এই সীমানাটা নির্ধারণ করা হবে দুই দেশের মাঝে নির্ধারণ করা হয়। 9 আগস্ট র্যাডক্লিফ তার সীমান্ত রোয়েদাদ সমাপ্ত করে ভাইসরয়ের কাছে জমা দেন, যা রহস্যজনক কারণে আলোর মুখ দেখেনি। 1947 সালে 18 জুলাই ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়। 1947 সালে 18 জুলাই 1947 সালে 18 জুলাই ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়। কত সালে? 1947 সালে 18 জুলাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করার কথা উল্লেখ করা হয়েছে কত সালে? 1947 সালে 18 জুলাই, যার ভিত্তিতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ব্রিটিশ সরকারই কিন্তু এটা বিভক্তর জন্য ক্ষমতা হস্তান্তর করে দেয়। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান বিভক্ত হয়। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান বিভক্ত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। আর 15 আগস্ট ভারত নামের দুই রাষ্ট্রের জন্ম হয়। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট হচ্ছে ভারত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স, এটা মনে রাখবা। দলীয় কাজ। ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে কেন দুটি স্বাধীন রাষ্ট্রের জন্মায় যৌক্তিক উপস্থাপন করো। কেন হয়েছে সেটা তো পড়লে বুঝতে পারলে। এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আছে। 1 নাম্বার 1905 সালে বাংলা ভাগ করেন কে? খ নাম্বার লর্ড কার্জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লর্ড কার্জন। 2 নাম্বার মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে ছিল কি কি? 1 নাম্বার চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন, এটা সঠিক। 2 নাম্বার স্বাধীন চিটাগং সরকারের ঘোষণা, এটাও সঠিক। 3 নাম্বার চিটাগং রিপাবলিকান আর্মি গঠন, এটা সঠিক। 3টা সঠিক। সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিশাপুর চা বাগানে চা শ্রমিকরা তাদের কম মজুরির প্রতিবাদ করাতে রাস্তায় নেমে বিক্ষোভ করছিল। অবরোধ ভাঙচুর চালাতে থাকলে শ্রমিক নেতা কিরণ তাদের সহিংস আন্দোলন পরিত্যাগ করে নিয়মতান্ত্রিক আন্দোলনের জন্য আহ্বান জানান। 3 নাম্বার শ্রমিক নেতা কিরণ কোন ব্যক্তির নীতি দ্বারা প্রভাবিত হয়েছেন? গ মহাত্মা গান্ধী। 4 উক্ত নেতার কর্মকাণ্ডের মধ্যে ছিল কি? 1 হিন্দু মুসলমানের ঐক্য দৃঢ়করণ, 2 নির্যাতনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ, 3 সত্যগ্রহ বন্দীদের মুক্তিদানের দাবি। 3টি সঠিক। সঠিক অ্যান্সার হচ্ছে 1, 2, 3, 3টাই সঠিক হবে। তো এখানে অলরেডি 2টা হচ্ছে সৃজনশীল কোশ্চেন দেয়া আছে। সৃজনশীল 2টা আমরা সলিউশন করব। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা পড়ি। সালেহপুর ইউনিয়নটি নদীর তীরে অবস্থিত। গত বছর বন্যায় ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আয়তনে বড় হওয়ায় ত্রাণ তৎপরতা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সমস্যা সৃষ্টি হচ্ছিল। উক্ত সমস্যা সমাধানকল্পে এই ইউনিয়নকে দুটি আলাদা ইউনিটে ভাগ করা হয়। ক. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়? তাহলে দশম অধ্যায় ১ নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর ক নাম্বার। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। কোথায়? রেঙ্গুনে। খ. সত্য বিলোপ নীতি বলতে কি বোঝায়? খ নাম্বার উত্তর, সত্য বিলোপ নীতি লর্ড ডালহৌসি কর্তৃক প্রবর্তিত এক প্রকার নীতি, যাতে দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকার হতে পারে না। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগ করে সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, ভগৎ, উদয়পুর, করাউলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। সত্য বিলোপ নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকার হতে পারে না। তাছাড়া এ নীতির প্রয়োগ করে নানা সাহেবের ভাতা বন্ধ করে দেয়া হয়। অপশাসনের অজুহাতে অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। গ নাম্বার, উদ্দীপকে বঙ্গভঙ্গের কোন কারণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, উদ্দীপকে বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণটি ফুটে উঠেছে। লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার। উপমহাদেশের 1/3 লোক বাস করত বাংলা প্রেসিডেন্সিতে। কলকাতা থেকে পূর্বাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা ও শাসন কার্যে সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ। যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটি মাত্র প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেননি। তাই 1903 সালে বাংলা প্রদেশকে দুভাগ করার পরিকল্পনা গ্রহণ করেন এবং 1905 সালে তা কার্যকর হয়। উদ্দীপকে সালেহপুর ইউনিয়ন আয়তনে অনেক বড় হওয়ার কারণে বিভিন্ন ইউনিয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছিল। তাই এটিকে দুটি আলাদা ইউনিটে ভাগ করা হয়। সুতরাং বলা যায় উদ্দীপকে বঙ্গভঙ্গের প্রশাসনিক জটিলতা নিরসনের কারণটি ফুটে উঠেছে। ঘ নাম্বার, উক্ত কারণটি কি বঙ্গভঙ্গের একমাত্র কারণ মনে করো? মতামতের সপক্ষে যুক্তি দাও। উদ্দীপকটি দেখো বাড়জোর প্রশাসনিক কারণে ইঙ্গিত বহন করে। এটি ছাড়াও বঙ্গভঙ্গের পেছনে আরও কারণ ছিল বলে আমি মনে করি। বঙ্গভঙ্গের অন্যতম কারণ ছিল আর্থসামাজিক। তৎকালীন সময়ে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু কলকাতাকে ঘিরে গড়ে উঠেছিল। উন্নত সবকিছু কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল। ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়। এ অবস্থা বিবেচনা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। লর্ড কার্জন ছিলেন রাজনৈতিক বিষয় সম্পর্কে সতর্ক। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠেছিল, যা তার দৃষ্টি এড়ায়নি। তাই কলকাতা কেন্দ্রিক ব্রিটিশ বিরোধী আন্দোলনকে থামিয়ে দেওয়া ছিল বঙ্গভঙ্গের অন্যতম কারণ। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, বিভেদ ও শাসন নীতি প্রয়োগ করে ব্রিটিশ স্বার্থকে টিকিয়ে রাখাও বঙ্গভঙ্গের অন্যতম কারণ ছিল। পরিশেষে বলা যায়, শুধু প্রশাসনিক কারণে নয়, উল্লেখিত বিষয়গুলো বঙ্গভঙ্গের জন্য দায়ী ছিল। এটা বঙ্গভঙ্গের জন্য দায়ী ছিল। তো 1 নম্বর সৃজনশীল যে উত্তর ছিল সেটা দেখিয়ে দিলাম। 2 নম্বর সৃজনশীলের উত্তরটাও দেখিয়ে দেব। কেয়া ও কণা 2 বোন ঈদের কেনাকাটা করতে বাজারে যায়। কেয়া তার পছন্দের তালিকায় বিদেশি পণ্য রাখলেও কণা বিদেশি পণ্যকে পরিত্যাগ করে দেশি পণ্য কেনার পক্ষে মত দেয়।
অবশেষে কণা তার বোন কেয়াকে দেশি পণ্য কেনার বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং উভয় দেশি পণ্য ক্রয় করে বাসায় ফেরে। ক নাম্বার, দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন কে? 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর। ক নম্বর উত্তর, লর্ড ডালহৌসি দিল্লির মুঘল সম্রাটের পদে বিলুপ্ত করেন। দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন কে করেন? লর্ড ডালহৌসি। খ, এনফিল্ড রাইফেল সৈন্যদের বিদ্রোহী করে তুলল কেন? খ নম্বর উত্তর, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য এনফিল্ড রাইফেলের প্রচলন করা হয়। এ রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করাতে হতো। সৈন্যদের মাঝে ব্যাপকভাবে এ গুজব ছড়িয়ে পড়ল যে এই টোটায় গরু ও শূকরের চর্বি মিশ্রিত আছে, ফলে উভয় ধর্মনাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে ওঠে। গ, কোনো আন্দোলনের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে কণা দেশি পণ্য কিনতে উৎসাহ বোধ করেন, ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, স্বদেশী আন্দোলনের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে কণা দেশি পণ্য কিনতে উৎসাহ বোধ করেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হলে কংগ্রেসের উপগ্রন্থি অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাকে স্বদেশী আন্দোলন বলা হয়। এ আন্দোলনের মূল কর্মসূচি দুটি হচ্ছে বয়কট ও স্বদেশী। বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। পরে বয়কট শুধু বিলেতি পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বিলেতি শিক্ষা বর্জনেও কর্মসূচিতে যুক্ত হয়। এভাবে কংগ্রেস নেতারা গ্রামে গঞ্জে শহরে প্রকাশ্য সভায় বিলেতি পণ্য পুড়িয়ে ফেলত এবং দেশি পণ্য ব্যবহারের জন্য উৎসাহিত করেন। উদ্দীপকে আমরা লক্ষ্য করি যে কণা বিদেশি পণ্য পরিত্যাগ করে দেশি পণ্য কেনার পক্ষে মত দেয়। তার এ মানসিকতার স্বদেশী আন্দোলনের চেতনা ফুটে উঠেছে। ঘ, তুমি কি মনে করো কেয়ার মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায়? যুক্তি দাও। ঘ নম্বর উত্তর, উদ্দীপকের কেয়ার মানসিকতা ছিল বিদেশি দ্রব্যের প্রতি আসক্তি। কেয়ার মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায় বলে আমি মনে করি। বিদেশি পণ্য ব্যবহার করলে আমাদের অর্থনীতি মন্থর হয়ে যাবে, কেননা বিদেশি পণ্য ব্যবহারে ওই দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। পাশাপাশি বিদেশি পণ্য ব্যবহারের ফলে আমাদের দেশীয় পণ্যর চাহিদা কমে যাবে। এতে দেশের উৎপাদক শ্রেণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর তার প্রভাব পড়বে দেশীয় অর্থনীতির ওপর। এর ফলে দেশের অভ্যন্তরে তেমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠে না, ফলে দেশে ব্যাপক হারে বেকারত্ব অন্যান্য সমস্যা দেখা দেয়। বিদেশি পণ্য ব্যবহারে দেশীয় পণ্যকে অবহেলা করা হয়, এতে দেশীয় পণ্যের উৎপাদন বিমুখতার সৃষ্টি হয়। কৃষক বা অন্যান্য উৎপাদনকারীর উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলে, ফলে দেশের মোট জাতীয় উৎপাদন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এর হার ব্যাপকভাবে হ্রাস পায়, ফলে দেশে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এতে দেশের অর্থনীতি ভেঙে পড়ে। পরিশেষে বলা যায় কেয়ার মতো মানসিকতা আমাদের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।